হ্যালো স্টুডেন্টস, আমি আবির এবং আচার্যর আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ নিয়ে। আজকের ক্লাসটি এই অধ্যায়ের ওপর আমাদের 6th ক্লাস। এর আগের ক্লাসে আমরা সভা সমিতির যুগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে এই অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবটপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ। আজকের ক্লাসে আমরা জেনে নেব কিভাবে 19 শতকে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ, বর্তমান ভারত, গোরা, ভারতমাতা পেইন্টিং এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ নিয়ে। দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ যখন হয়েছিল, সে সময় কিন্তু প্রকৃত অর্থে ভারতবর্ষে জাতীয়তাবাদের উত্থান ঘটেনি। তার কারণ এই বিদ্রোহে অনেক দেশীয় রাজ্য ব্রিটিশ সরকারকে সাহায্য করেছিল। এমনকি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীও এই বিদ্রোহের সময় ব্রিটিশদেরই সমর্থন করেছিল। তাছাড়াও ভারতীয় জনসমাজের একটি বড় অংশ এই বিদ্রোহ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখে। তাই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলতে অনেক ঐতিহাসিকই আপত্তি জানিয়েছেন। তবে এই বিদ্রোহের পরবর্তীকালে ভারতবর্ষে আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে পাল্টাতে শুরু করে। তার কারণ এই বিদ্রোহের পর যে মহারানীর ঘোষণাপত্র জারি করা হয়েছিল, তাতে ভারতীয়দের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা ও রাজনৈতিক অধিকার প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ব্রিটিশরা এই প্রতিশ্রুতিগুলি মূলত দিয়েছিল ভারতবাসীদের সমর্থন লাভের জন্য, এবং ভারতীয়রা মনে করেছিল এবার তারা ব্রিটিশদের কাছে বিভিন্ন রকমের দাবি দেওয়া ও রাজনৈতিক অধিকার লাভ করতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, ব্রিটিশ সরকার এই প্রতিশ্রুতিগুলিকে রক্ষা করেনি, বরঞ্চ তারা ভারতীয়দের ওপর বিভিন্ন ধরনের দমনমূলক আইন চাপিয়ে দেয়, যেমন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন, অস্ত্র আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রমুখ। এই সমস্ত দমনমূলক নীতিগুলি ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রকৃত স্বরূপ ভারতবাসীর সামনে উন্মোচন করে, এবং ভারতবাসী বুঝতে পারে যে ব্রিটিশ সরকার কোনোভাবেই তাদের কোনো রকম অধিকার দিতে রাজি নয়। তার ফলে সমগ্র ভারতবর্ষে একটি তীব্র ব্রিটিশ বিরোধী জনমত তৈরি হয়, যেটি পরবর্তীকালে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এ সময় যে সমস্ত রাজনৈতিক সভা সমিতিগুলি প্রতিষ্ঠিত হয়েছিল, তারাও এই সময় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। 19 শতকের ভারতীয় জাতীয়তাবাদ সেই সময়ের সাহিত্য ও চিত্রশিল্পেও ব্যাপক প্রভাব ফেলেছিল, এবং সেটি আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আমাদের আলোচনার প্রথম বিষয় আনন্দমঠ উপন্যাস। আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি লেখা হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। এই উপন্যাসটির পটভূমিকা হল বাংলার 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই উপন্যাসটি প্রকাশের সাথে সাথেই তা সমগ্র বাংলায় ও পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষে ব্যাপক আলোড়ন ফেলে। আনন্দমঠ উপন্যাসে দেখানো হয়েছে কিভাবে সন্তান দল নামে একটি সন্ন্যাসীদের গোষ্ঠী বাংলায় ব্রিটিশদের অপশাসনের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করেছে। এই সন্ন্যাসীরা বাংলা থেকে ব্রিটিশদের উৎখাত করে সেখানে নিজেদের একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। আনন্দমঠ উপন্যাসটি সে সময় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ এই উপন্যাসে প্রথম ভারতবর্ষকে মা বা ভারত মাতা রূপে কল্পনা করা হয়, যা দেশবাসীকে স্বদেশ প্রেমের আদর্শে দীক্ষিত করে। বঙ্কিমচন্দ্র কোনোদিনও আবেদন নিবেদনের নীতিতে বিশ্বাসী ছিলেন না। তিনি মনে করতেন সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই দেশের স্বাধীনতা আসবে। তার এই মনোভাব আনন্দমঠ উপন্যাসেও আমরা দেখতে পারি। এই উপন্যাসে ভারতবর্ষের গৌরবময় অতীত, তার পরাধীনতার কালিমালিপ্ত বর্তমান এবং তার স্বর্ণোজ্জ্বল ভবিষ্যতের কথা বলা হয়েছে। আনন্দমঠ উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বন্দে মাতরম গানটি। এই বন্দে মাতরম গান ও বন্দে মাতরম স্লোগান পরবর্তীকালে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মহামন্ত্রে পরিণত হয়।
আনন্দমঠ উপন্যাসটি পরবর্তীকালে অনেক বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের স্বদেশ প্রেমের আদর্শে দীক্ষিত করেছিল এবং বন্দে মাতরম ধ্বনিটি তাদের দেশমাতৃকার চরণে আত্মবলিদানে উদ্বুদ্ধ করে। তাই 19 শতকে ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসটির ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যায় না। আমরা এরপর আলোচনা করব বর্তমান ভারত নিয়ে। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। 1899 খ্রিস্টাব্দে উদ্বোধন পত্রিকায় এই গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। পরবর্তীকালে 1905 খ্রিস্টাব্দে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। স্বামী বিবেকানন্দ এই গ্রন্থে বৈদিক যুগ থেকে তার সমকালীন সময় পর্যন্ত ভারতবর্ষের ইতিহাস খুব সুন্দর করে বর্ণনা করেছেন এবং এই গ্রন্থে তিনি ভবিষ্যতে শূদ্র জাগরণের কথাও বলেছেন। তিনি ভারতবাসীর অন্ধ পাশ্চাত্য অনুকরণ প্রিয়তা এবং হীনমন্যতা বোধের তীব্রভাবে সমালোচনা করতেন এবং তিনি অশিক্ষা, দরিদ্র ও কুসংস্কারগ্রস্ত ভারতবাসীদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা পুনরায় স্থাপন করার জন্য চেষ্টা করেছিলেন। তিনি এদেশের তরুণ সমাজকে দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন। তার উদাত্ত আহ্বান ছিল, ভুলিও না জন্ম হইতেই তুমি মায়ের জন্য বলি প্রদত্ত। এছাড়াও স্বামীজি বুঝেছিলেন ধর্ম জাতির নামে মানুষের এই হানাহানি ভারতবর্ষকে পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেকটাই পিছিয়ে দিচ্ছে। তাই তিনি ভারতবাসীদের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়ে বলেছিলেন, হে ভারত, ভুলিও না নিজ জাতি অজ্ঞ দরিদ্র মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। স্বামীজির এই অগ্নিগর্ভ উদাত্ত আহ্বান দেশবাসীকে জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত করেছিল এবং তার বাণী, তার আদর্শ পরবর্তীকালে বহু বিপ্লবীকে স্বাধীনতার মহাযুদ্ধে আত্মবলিদান দিতে উদ্বুদ্ধ করেছিল। এই কারণেই ঐতিহাসিক আর.জি. প্রধান স্বামীজিকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন। ভারতবর্ষে জাতীয়তাবাদের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা খুবই উল্লেখযোগ্য। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বিংশ শতকে ভারতীয় জাতীয়তাবাদকে একটি নতুন স্বরূপ দিয়েছিলেন। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ সমকালীন ইউরোপীয় জাতীয়তাবাদের থেকে একদমই আলাদা ছিল। ইউরোপে যেখানে উগ্র জাতীয়তাবাদ এবং জাতিগত শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছিল, সেখানে রবীন্দ্রনাথ বিশ্ব মানবতাবাদ এবং পৃথিবীর সমস্ত জাতির মধ্যে একটি মহামিলনের বাণী প্রচার করতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী আদর্শের একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো তার গোরা উপন্যাসটি, যেটি তিনি 1910 খ্রিস্টাব্দে লিখেছিলেন। এই উপন্যাসে একদিকে যেমন আমরা সমকালীন ভারতবর্ষের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির বিষয়ে জানতে পারি, তেমনি অপরদিকে আমরা এই উপন্যাসের চরিত্রগুলির ব্যক্তিগত টানাপোড়েনের মাধ্যমে ধর্ম, সমাজ, সংস্কৃতি প্রভৃতি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রবীন্দ্র ভাবনা চিন্তার বিষয়ে কিন্তু জানতে পারি। এই উপন্যাসের মূল চরিত্র হলো গৌরমোহন ওরফে গোরা। সে জাতিতে একজন হিন্দু ব্রাহ্মণ এবং সেজন্যই সে তার হিন্দুত্ব, হিন্দু ধর্ম এবং ভারতীয় জাতীয়তাবাদ নিয়ে ভীষণ গর্ব করে। সে সময় যখন হিন্দু ধর্মের ওপর একদিকে খ্রিস্টান মিশনারিরা এবং অপরদিকে ব্রাহ্ম সমাজের সদস্যরা ক্রমাগত আক্রমণ করে চলেছে, সে সময় গোরা হিন্দু ধর্ম ও সংস্কৃতির রক্ষাকর্তা হিসাবে উঠে আসে। কিন্তু পরবর্তীকালে ঘটনাচক্রে জানা যায় যে গোরা কোনো হিন্দু তো নয়ই, সে আসলে কোনো ভারতীয়ই নয়। সে আসলে একজন অ্যাংলো ইন্ডিয়ান দম্পতির সন্তান, যার বাবা মা মারা গিয়েছিলেন। নিজের প্রকৃত পরিচয় জানার পর গোরার চোখের সামনে থেকে একটি পর্দা সরে যায়। সে প্রকৃত বিশ্ব মানবতার স্বরূপ বুঝতে পারে এবং জাতি, ধর্ম, বর্ণের ওপরে উঠে সে নিজেকে একজন ভারতবাসী হিসেবে পরিচয় দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গোরা উপন্যাসটির মাধ্যমে এই প্রকৃত জাতীয়তাবাদেরই জয়গান গেয়েছেন এবং একই সাথে সংকীর্ণ জাতীয়তাবাদের তীব্র সমালোচনা করেছেন। আমাদের পরবর্তী আলোচনার বিষয় ভারত মাতা পেইন্টিং।
19 শতকে ভারতবর্ষে যে জাতীয়তাবাদের উত্থান ঘটেছিল তা 20 শতকের ভারতীয় চিত্রকলাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এর একটি বড় উদাহরণ হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা পেইন্টিংটি। অবনীন্দ্রনাথ এই পেইন্টিংটি 1902 সালে এঁকেছিলেন। প্রাথমিকভাবে এই পেইন্টিংটির নাম ছিল বঙ্গমাতা, কিন্তু 1905 খ্রিস্টাব্দে যখন বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন শুরু হয় তখন এই পেইন্টিংটি ভারত মাতা নামে পরিচিত হয়। এই পেইন্টিংয়ে গৈরিক বসন পরিহিত এক দেবী মূর্তিকে আঁকা হয়েছে। তার 4 হাত, এক হাতে তিনি ধরে আছেন ধানের শীষ, আরেক হাতে শ্বেতবস্ত্র, আরেক হাতে পুঁথি এবং চতুর্থ হাতে তিনি ধরে আছেন জপমালা। এই 4টির মাধ্যমে অবনীন্দ্রনাথ দেখাতে চেয়েছেন যে ভারত মাতা তার সন্তানদের খাদ্য, বস্ত্র, শিক্ষা ও দীক্ষা দান করেন। এছাড়াও ভারত মাতার পায়ের তলায় কতগুলি শ্বেতপদ্ম রাখা আছে, তা আসলে তার সন্তান অর্থাৎ ভারতীয়দের তার মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ। ভারত মাতা পেইন্টিংটি সে সময় ভারতীয় জাতীয়তাবাদের একটি প্রতীক হিসাবে আত্মপ্রকাশ করেছিল এবং সেটি ভারতীয়দের জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ করেছিল। সেই সময়ের বিভিন্ন মিটিং, মিছিল এবং স্বদেশী আন্দোলনের বিভিন্ন সভা সমিতিতে এই পেইন্টিংটির অনেক প্রতিকৃতি রাখা হতো এবং এই পেইন্টিংটির মাধ্যমে বঙ্কিমের দেশমাতৃকা অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে মূর্ত রূপ ধারণ করে, যা দেশবাসীকে স্বদেশ প্রেমের আদর্শে উদ্বুদ্ধ করেছিল। তাই আমরা বলতেই পারি ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা পেইন্টিংটির অবদান ছিল সত্যি অনস্বীকার্য। আজকের ক্লাসে আমাদের আলোচনার শেষ বিষয় গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্র। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সম্পর্কে অবনীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা। তিনি চিত্রশিল্পী হিসাবে তার কেরিয়ার শুরু করেন এবং অচিরেই ব্যঙ্গচিত্রশিল্পী বা কার্টুন আর্টিস্ট হিসাবে খ্যাতি অর্জন করেন। তিনি পাশ্চাত্য শিল্পরীতির পাশাপাশি জাপানি শিল্পরীতির দ্বারাও গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তখনকার দিনের বিখ্যাত দুটি পত্রিকা প্রবাসী ও মডার্ন রিভিউতে তার আঁকা ব্যঙ্গচিত্র বা কার্টুনগুলি প্রকাশিত হতো। তার আঁকা কার্টুনগুলিতে একদিকে যেমন ব্রিটিশ সরকারের অত্যাচারী স্বরূপটি উন্মোচিত হয়েছে, তেমনি অপরদিকে তিনি তার কার্টুনের মাধ্যমে শিক্ষিত বাবু সমাজের অন্ধ পাশ্চাত্য অনুকরণ প্রিয়তা এবং মেকি দেশপ্রেমের সমালোচনা করেছেন। জাতাসুর কার্টুনটির মাধ্যমে তিনি ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি এবং অত্যাচারী শাসনকে সবার সামনে তুলে ধরেছিলেন। বিদ্যার কারখানা কার্টুনটিতে তিনি ব্রিটিশদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার কঠোর সমালোচনা করেছিলেন। স্টেট ফিউনারাল অফ হিজ এক্সিলেন্সি ওল্ড বেঙ্গল তার একটি বিখ্যাত কার্টুন। এই কার্টুনটির দ্বারা তিনি মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনের তীব্রভাবে সমালোচনা করেছেন, কারণ তিনি মনে করতেন মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার ছিল ভারতবাসীদের কাছে ব্রিটিশদের আরেকটি ভাওতাবাজি। এইভাবে গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্র বা কার্টুনগুলিতে সে সময় ভারতবাসীর জাতীয়তাবাদী আদর্শ যেমন ধরা পড়েছে, তেমনি ব্রিটিশ সরকারের অত্যাচারী স্বরূপটিও উন্মোচিত হয়েছে। তাই 19 শতকে ভারতীয় জাতীয়তাবাদের উত্থান কিভাবে 20 শতকের ভারতীয় চিত্রশিল্পকে প্রভাবিত করেছিল তা জানার জন্য গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্র বা কার্টুনগুলি ঐতিহাসিকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে নিই আজকের ক্লাসে আমরা কি বিষয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ এই সাবটপিকটি নিয়ে। আজকের ক্লাসে আমরা জেনে নিলাম কিভাবে 19 শতকে ভারতবর্ষে যে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল সেই জাতীয়তাবাদের উত্থানে আনন্দমঠ, বর্তমান ভারত, গোরা, ভারত মাতা পেইন্টিং এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর পরবর্তী ক্লাসে আমরা পরের অধ্যায়টি শুরু করব। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো।